এরকম যে উপদেষ্টারা এই দেশ চালাইছে এরকম উপদেষ্টা আপনি শত শত পাবেন। প্রধান উপদেষ্টা জানেন যে 26টা না 27টা অর্গানাইজেশনের অনুমোদন নিয়ে নিয়েছেন নিজেই। বিএনপি জামাত একসময় তো একই জোট ছিল তারা, তাই না? এবং আপনি যদি ওইভাবে বলেন যে জামাত তৈরি হয়েছে তো বিএনপির হাত ধরে, ফলে যদি ভোটার উপস্থিতি অনেক কমে যায়, আমি যেটা বলছি, তাহলে কিন্তু সেটা জামাতের জন্য ভালো হবে। আবার ভোটার উপস্থিতি অনেক কমে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, যেটা আবার আওয়ামী লীগের জন্য ভালো হবে। ইভেন তারা সামান্য 10-12 জন উপদেষ্টা দিয়ে যে যাত্রা শুরু হলো 20 জন দিয়ে, তারা তাদের সম্পদের হিসাবটা দিতে পারেন নাই। হ্যাঁ, নির্বাচন কিন্তু আমরা যতই বলি ইলেকশন কমিশন নির্বাচন করে, আসলে কাজ তো করে প্রশাসনে কর্মকর্তারাই করেন। আওয়ামী লীগ কিন্তু ভোট বয়কট করছে, কিন্তু তারা কিন্তু ভোট প্রতিহত করার কোনো ঘোষণায় আসে নাই। কিন্তু আওয়ামী লীগকে আপনি ভোট করতে দেন নাই। জামাত বিএনপির রসায়ন বা সম্পর্ক কিন্তু অনেক পুরানো। যুক্তরাষ্ট্র যেসব মুসলিম দেশে কোনো কিছু করতে চায়, তারা কিন্তু তুরস্ককে দিয়ে করায়। নির্বাচন দুয়ারে, সব দিকে নির্বাচনের আলোচনা, রাজনৈতিক ময়দানে নানা ধরনের সমীকরণ খেলা করছে। এই সব নিয়ে আমরা আলাপ করব। চর্চার স্টুডিওতে তির্যকের অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান জিআইজেএন এর বাংলা এডিটর তানভীর সোহেল। তানভীর সোহেল, চর্চায় আপনাকে স্বাগত। নির্বাচন 12 তারিখ একদমই কাছে চলে এসেছে। 11 তারিখ রাত থেকে হচ্ছে, আর 11 তারিখ থেকে আর প্রচারও চলবে না। তো এখন এই জায়গাটাকে কেমন দেখছেন, মানে নির্বাচনের আবহটাকে আসলে কেমন মনে হচ্ছে এখন? হ্যাঁ, এটা ঠিক যে প্রথম দিকে যখন ছিল যে আপনি জানেন এই ইলেকশনে একটা বড় দল অর্থাৎ আওয়ামী লীগের পার্টিসিপেশন নাই বা তাদের জোটের পার্টিসিপেশন নাই, তাদেরকে ভোট থেকে বিরত রাখা হয়েছে। তো সেই জায়গায় মনে হচ্ছিল যে নির্বাচনটা খুব বেশি একতরফা, যেটা আমরা 2025 সালে দেখেছি, একতরফা ইলেকশন দেখছি। তো সেইখানে যদি আমি বলি যে না, কিছুটা উত্তেজনা এখন নির্বাচন ঘিরে তৈরি হয়েছে। বিএনপি জোট এবং জামাত ইসলাম জোটের মধ্যে এক ধরনের টানাপোড়েন, কথার লড়াই, মাঠে প্রতিপক্ষকে ঘাল করার চেষ্টা, ভোট নিয়ে ব্যাপক প্রার্থীদের তাদের কর্মীদের এক মানে ধরনের পাল্টাপাল্টি অবস্থান, এবং প্রচারণাও একেবারেই রুট লেভেল পর্যন্ত ছড়ায় গেছে। তো এই সব জায়গা থেকে যদি দেখি যে নির্বাচনে এক ধরনের উত্তাপ কিন্তু তৈরি হয়েছে। তবে এটা ঠিক যে এই মুহূর্ত পর্যন্ত আমরা যদি বলি যে নির্বাচনে বড় ধরনের তেমন কোনো সহিংসতা নাই, বা মারামারি যেটা আমরা বলি নির্বাচনী সহিংসতাকে যেটা বলি সেই ধরনের সেভাবে নাই। তো নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ঠিক আছে, যদিও নির্বাচনী আচরণবিধি প্রচুর পরিমাণ লঙ্ঘন হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। সেখানে যে খুব বেশি ব্যবস্থা নিতে পারছে ইলেকশন কমিশন তাও হয়তো নয়। তারপরে ওভারঅল নির্বাচনের জন্য যে পরিবেশটা দরকার সেটা এখন পর্যন্ত ভালো। কিন্তু ওইভাবে যদি বলি যে ভোটের দিন এবং তারপর ফলাফল ঘোষণা পর্যন্ত এক ধরনের আশঙ্কা কিন্তু এখনো রয়ে গেছে। এইটুকু একটু বলা যেতে পারে। এই যে জায়গাটা, যে আশঙ্কাটা রয়ে যাওয়া বা আচরণবিধি লঙ্ঘনের কথা বললেন, প্রায় 2 শতাধিক অভিযোগের ভিত্তিতে 32 লাখ টাকার উপরে জরিমানা করেছে ইলেকশন কমিশন। এটা আমরা কিছুক্ষণ আগেই একটা তথ্য পেয়েছি। এই ধরনের কিছু কিছু ব্যবস্থা হচ্ছে, বা এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার তরফ থেকে একটা এসেছে যে বিএনসিসিকে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের যে বিষয়টা ছিল, বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে, বা এই ধরনের ওনার অভিযোগটা হচ্ছে বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে বিএনসিসিকে সরিয়ে নেওয়া হয়েছে। এইটাকে উনি বলছেন যে বিএনপি প্রশাসনকে ব্যবহার করছে। একই ধরনের অভিযোগ কিন্তু বিএনপির তরফ থেকেও আছে, যে জামায়াতের নেতৃত্বাধীন যে জোটে এনসিপি আছে সেইখানেও তারা প্রশাসনকে ব্যবহার করছে বা প্রশাসন দিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। এই ধরনের অভিযোগ কিন্তু বিএনপিরও আছে। তাহলে আস্থাটা কোথায় এলো আসলে? আসলে ভোটের যে আস্থার কথা যদি আমরা বলি যে বিগত এর আগের নির্বাচনগুলোতে আস্থা ছিল না মানুষের মধ্যে, সেটা ছিল, সেইটা যদি আপনি সেভাবে দেখেন তাহলে এখনও কিন্তু সেই পরিস্থিতিতে যে কোনো পরিবর্তন আসছে তা না। কারণ আমি শুরুতেই বলছিলাম যে আপনি একটি দলকে কিন্তু নির্বাচনে বাইরে রেখেছেন, অর্থাৎ সেই দলটি ইলেকশন করবে কি করবে না এই সিদ্ধান্ত তারা নেয়নি, তাদেরকে বাতিল করা হয়েছে ইলেকশন থেকে, বাদ দেওয়া হয়েছে। এখানে একটা পক্ষপাতিত্বর জায়গা কিন্তু সরকার, ইলেকশন কমিশন থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু রয়েও যেতে পারে। হ্যাঁ, এই প্রশ্নটা একটা সময় তো উঠবে তখন। এখন পাশাপাশি আসেন যে প্রশাসন আসলে কার পক্ষে কাজ করতেছে। হ্যাঁ, নির্বাচন কিন্তু আমরা যতই বলি ইলেকশন কমিশন নির্বাচন করে, আসলে কাজ তো করে প্রশাসনে কর্মকর্তারাই করেন, যারা ফিল্ডে কাজ করেন, যারা সরকারের অধীনে থেকে কাজ করেন। তো সেখানে পাল্টাপাল্টি থাকাটা খুব বেশি অযৌক্তিক না। এখানে আসিফ মাহমুদ যেটা বলেছেন যে আমরা এটা চেয়েছিলাম হয়নি, নাই হইতে পারে, আবার বিএনপি অনেক কিছু চাইবে সেটা হবে না। কিন্তু যেটা সবচেয়ে বেশি খেয়াল রাখার দরকার সেটা হচ্ছে যে ভোটের সময়
ভোটের ফলাফল ম্যানিপুলেট প্রশাসনিকভাবে করা হচ্ছে কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এমনিতে কিন্তু ভোট নিয়ে যে আইনশৃঙ্খলা বাহিনীর অন্য যে জায়গাগুলো, এগুলো কিন্তু ভোটের দিন কতটা রক্ষা করতে পারবে, যেমন আমরা যদি বলি পুলিশ এককভাবে কি একটা ভোট করতে পারে, পারে না, পুলিশ এটা রক্ষা করতে পারবেও না। সেনাবাহিনীর খুব বড় ভূমিকা নিতে হবে এখানে। সেনাবাহিনী যদি খুব বড় এবং অ্যাগ্রেসিভ ভূমিকা না নেয় ভোটের সময়টায়, তাহলে কিন্তু ভোটের নিয়ন্ত্রণ করা খুব কঠিন, মানে কারচুপি নিয়ন্ত্রণ করা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে না, সেনাবাহিনী তো এবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকছে, সে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে। 1 লাখ, এবার 1 লক্ষেরও বেশি তাদের সদস্যরা এবার দায়িত্ব পালন করবেন। কিন্তু এইবারের পরিস্থিতিতে আমি ওইটাই বলছি যে ধরুন পুলিশের পক্ষে এটা কঠিন। আপনি জানেন যে 5 আগস্টের পর তো পুলিশের মোরাল অনেক কিছু ভেঙে গেছে, তাদের সিস্টেম ভেঙে গেছে, তো সেখানে খুব বড় প্রভাব তারা ফেলতে পারবে না। যদিও সম্প্রতি আমরা ঢাকায় খুব দেখলাম তারা ব্যাপক অ্যাগ্রেসিভ আচরণ করেছে ছাত্রদের একটা কর্মসূচিকে, ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে ঘিরে, এবং ইনকিলাব মঞ্চ যেখানে বাংলাদেশের অনেক কিছুর নিয়েই তারা কাজ করতেছিল, তাদের প্রভাব, তাদের দাবি দাওয়া নিয়ে সরকার সবসময় সফট ছিল, নমনীয় ছিল, সেখানে তাদেরকে যেভাবে হস্তক্ষেপ করা হয়েছে সেটা কিন্তু এক ধরনের একটা বার্তা কিন্তু ইতিমধ্যে মাঠ পর্যায়ে চলে গেছে যে পুলিশ আসলে কি ধরনের ভূমিকা রাখতে পারে বা রাখবে, এ ধরনের একটা বার্তা কিন্তু মানুষের মধ্যে চলে গেছে। হয়তো সেটা ঠিক বা ভুল সেটা ভোটের দিন দেখা যাবে, কিন্তু ভোটার যে 44,000 ভোট কেন্দ্রকে আপনার যদি ব্যালট বাক্সকে রক্ষা করতে হয়, ভোট যদি রক্ষা করতে হয়, এবং ভোটারের আসা যাওয়া যে নিরাপত্তার ব্যাপারটা, এটা করতে হলে সেনাবাহিনীকে খুব কঠোর ভূমিকা নিতে হবে। সেনাবাহিনী যদি আজকালের মধ্যে এই ধরনের কোনো কঠোর অবস্থান দেখাতে না পারে, তাহলে কিন্তু ভোটের মানে যে নিরাপত্তা, ভোটের বাক্সের নিরাপত্তা, ভোটারের নিরাপত্তা, এটা কিন্তু এই জায়গায় এই নিরাপত্তা ইস্যুতে একটা কনসার্ন বারবার সামনে আসছে, সেটা হচ্ছে 5 আগস্টের ওই পিরিয়ডটাতে 2024 সালের জুলাই আগস্ট পিরিয়ডে, বিশেষত 5 আগস্টের পর বিভিন্ন থানা লুট হয়েছে, প্রচুর অস্ত্র সেই সময় হচ্ছে লুট হয়েছে, সেই অস্ত্র সব উদ্ধার করা যায়নি। এটা একটা ইস্যু আছে। আরেকটা হলো যে যে এই আপনি পুলিশের প্রসঙ্গ বললেন যে পুলিশ এখনো হচ্ছে সেটেল হয়নি। ওই সময় তারা যেভাবে আনসেটেল হয়েছিল সেটার পরে এখনো সেটেল, পোশাক বদল হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সেটেল হয়নি। বা পুলিশের প্রতি আসলে সেই শ্রদ্ধা, যে পুলিশের পোশাকটা দূর থেকে দেখলেই আমি একটু সংযত হব, সেই বিষয়টাও সম্ভবত এখনো দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আসলে এতগুলো অস্ত্র বাইরে, বা আমরা দেখলাম দক্ষিণ কেরানীগঞ্জে একটা জায়গায় বিস্ফোরণের পরে আমরা খুঁজে পেলাম যে সেটা আসলে জঙ্গিদের আস্তানা, যেটা বলা হচ্ছিল বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তো এই যে বিষয়গুলো, এই ইস্যুগুলো আসলে ভোটের মাঠে কতটুকু প্রভাব ফেলতে পারে? না, প্রভাব ফেলতে পারে, এটা ডিপেন্ড করবে তো আপনার রাজনৈতিক দলের উপরে, অর্থাৎ আমি পেশি শক্তির ব্যবহার কতটা করব তার উপরে। এখন বিএনপি জামাত একসময় তো একই জোট ছিল তারা, তাই না? এবং আপনি যদি ওইভাবে বলেন যে জামাত তৈরি হয়েছে তো বিএনপির হাত ধরে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পরে তো জামাত নিষিদ্ধ ছিল, জিয়াউর রহমানের হাত ধরে তাদের উত্থান, খালেদা জিয়ার সময় যদি আমরা বলি তাদের আরও বেশি জায়গায় অবস্থান নেওয়া, তারা সরকার গঠন করছিল বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে, যে সরকার 2001 সালে গঠন, সেখানে জামাত ইসলাম ছিল। জামাতের যে উত্থান আন্দোলন, এবং আমি বলবো 23 সাল পর্যন্ত যে আন্দোলনেও, সেখানেও তো জামাত বিএনপি একই সঙ্গে সব কিছুর মধ্যে ছিল। তো হঠাৎ এই মুহূর্তের যদি আমরা ওইভাবে মনে করি যে বিএনপি জামাতের দ্বন্দ্বটা খুব প্রকাশ্যে দেখা যাচ্ছে, সেটা আসলে কতটা সঠিক, কতটা মানে নাটক হতে পারে কিনা বা অন্য কোনো কিছু হতে পারে, সেটা কিন্তু বলার সময় এখনো পর্যন্ত আসে নাই। কারণ হচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগ তার জোট নাই, ফলে বিএনপি জামাত একটা সরকারি দল, একটা বিরোধী দল, একটা হতেই হবে, সামনে একটা তো আসতেই হবে। সেখানে একটা তাদের মধ্যে সমঝোতা বা একটা বোঝাপড়া থাকতে পারে যে ঠিক আছে, আওয়ামী লীগ এই মুহূর্তে নাই, আওয়ামী লীগকে আমরা আসতে দিব না, সো আমাদের নিজেরাই যদি আমরা ঠিক রাখতে পারি নিজেদের মধ্যে, সেটা পাশাপাশি দুটো জোট, একটা উত্তাপ তাদের মধ্যে তৈরি হলো। এবং এখন উত্তাপটা বেশি যেটা জায়গায় চলে আসছে, সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে বিএনপির জন্য এই মাঠ ছিল ফাঁকা, তাই না? আমরা হয়তো ধরে নিতে পারি যে বিএনপি 200-র বেশি কত আসন পাবে, 200 আসন বিএনপি পাবে, এটা কিন্তু 5 আগস্টের পরে ধরে রাখা ছিল। কিন্তু নানা কারণে বিএনপি সেই রাজনীতির যে জায়গাটা ধরে রাখতে পারে নাই, সেটা তাদের চাঁদাবাজি, লুটপাট, মানুষের মুখে, এটা মুখে মুখে আসছে, দেখছে মানুষ, অনেকে দেখছে, পারসেপশন ক্রিয়েট করছে। সেই জায়গা থেকে আস্তে 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 বিএনপি কিন্তু রাজনীতিতে কোনো না কোনোভাবে একটু পিছিয়ে আসছে। জামাতের জায়গাটায় কিছুটা উত্থান হয়েছে, ফলে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে তাদের মধ্যে, যেটা বিএনপি খুব সহজভাবে ভাবছে যে আমরা ক্ষমতায় চলে যাচ্ছি, হয়তো 250 আসন আমরা পাবো, জামাত হয়তো 30টা আসন পাবে, ওকে, সেভাবে একটা হবে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে জামাতের ভোটের মানে সিনারিওটা চেঞ্জ হচ্ছে, বিভিন্ন জরিপেও কিন্তু জামাতের ভোট কত ছিল, বাংলাদেশে জামাতের ভোট ছিল 12-13%, সর্বোচ্চ 96 সালে তারা একক নির্বাচন করে এটা পেয়েছিল, এছাড়া 5-6% করে তারা ভোট পেত। সেখানে এখন কিন্তু বিভিন্ন জরিপে এটা নিশ্চিত যে
মোট ভোটের 30% ভোট জামাত পাবে, অর্থাৎ এই মুহূর্তে যে জরিপগুলো বলতেছে, যেটা বিএনপি হয়তো 60%-এর কথা বলা হচ্ছে, কিন্তু জামাতের কথা তো বলা হচ্ছে 30%। এর সঙ্গে এনসিপি আদার্স মিলাইলে একটা সংখ্যাকে দিনে দিনে এটা বাড়ছে, এবং জরিপগুলোতে কিন্তু বাড়তেছে তাদের ভোটে। প্রথম যখন ছিল একসময় 17%, 19% করে 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 এই পর্যন্ত আসছে। তো এখানে বিএনপির জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, বিভিন্ন আসনে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেসব আসন নিশ্চিত ছিল যে একদম বিএনপি জিতে যাবে, সেসব আসনেও এখন এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। ফলে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এবং যখন সমান সমান হয় তখন কিন্তু এই ধরনের পেশি শক্তির ব্যবহার, আরেকটু হলে জিতে যাব, এই ধরনের একটা জয় পেয়ে যাব, আমি ক্ষমতায় চলে আসতেছি, ধাক্কা দেওয়ার একটা এই যে প্রবণতা ধাক্কা আসে। দেওয়ার প্রবণতা হয়, তখন হচ্ছে নির্বাচনে আসলে কারচুপি সহিংসতার জায়গাটা তৈরি হয়। তো যে জায়গাটা ছিল একেবারেই বিএনপির জন্য ফাঁকা মাঠ, আওয়ামী লীগহীন বাংলাদেশে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং এটা অনস্বীকার্য যে এটা স্বীকার না করার কোনো কারণ নাই। তো সেই জায়গায় এসে যখন জামাত তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতেছে কোনো জায়গায়, আমি এখনও বলছি যে বিএনপির অবস্থা ভালো, জামাতের থেকে অনেক ভালো, কিন্তু তারপরেও যে জায়গাটায় জামাত তাদেরকে নিয়ে আসছে নিজেদেরকে, এবং বিএনপির কাছাকাছি আসছে, এটা বিএনপির জন্য অস্বস্তিকর হয়ে গেছে। ফলে এই সময়টায় এক ধরনের দ্বন্দ্ব মনে হচ্ছে, যেন দ্বন্দ্ব সংঘাত না হলে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হতো না। এবং হয়তো আরও 2-3 দিন আছে। এর মধ্যে আপনি যদি দেখেন যে নেতা হিসেবে তো জামাত ইসলাম নানা ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছে, আবার আমাদের উল্টা দিকে যদি আমরা বলি যে বিএনপির নেতৃত্ব কিন্তু বেশ কিছু ভুল বক্তব্য বিভিন্ন জায়গায় দিচ্ছে, যা এক ধরনের ট্রল শিকার হচ্ছে। ফলে সব কিছু মিলায়ে এই মুহূর্তে দেখে খুব মনে হচ্ছে যেন হাড্ডাহাড্ডি একটা অবস্থান চলে আসছে, এবং ফলে আশঙ্কা, যে সহিংসতার যে আশঙ্কা, সেই আশঙ্কাটা কিন্তু এই কারণে তৈরি হয়েছে। তবে আমার মনে হয় ভোটের দিন আহ, খুব বেশি সহিংসতা হবে বলে আমার মনে হয় না, কারণ আওয়ামী লীগ কিন্তু ভোট বয়কট করছে, কিন্তু তারা কিন্তু ভোট প্রতিহত করার কোনো ঘোষণায় আসে নাই, এবং তাদের এই বয়কটটাও খুব সিম্পল স্টাইলে একটা বয়কট হচ্ছে। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে না যে খুব বড় ধরনের সহিংসতা হবে, এমনটা আমার মনে হচ্ছে না। কিছু রিগিং, কিছু কারচুপি, এটা তো সবসময় বাংলাদেশের নির্বাচনে ছিল, এটা হবেই হয়তো বা হবে। সহিংসতা না হওয়ার যে আশা দেখালেন সেটা ভালো। এই যে জায়গাটা আওয়ামী লীগের প্রসঙ্গ বারবারই আসছে এই নির্বাচন ঘিরে, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ গঠনের বার্তা ছিল 5 আগস্টের পরের। অন্তর্বর্তী সরকার যখন এলো তখনও শিক্ষার্থীদের তরফ থেকেও এই ধরনের একটা বক্তব্য এলো, কিন্তু এই নির্বাচনে যে আওয়ামী লীগ নিজে থেকে নির্বাচন করছে না, তাকে করতে দেওয়া হচ্ছে না, এটা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতেও রিপোর্ট হয়েছে, বিভিন্ন বিশ্লেষকও বারবার বলেছেন, এমনকি রাজনীতিকরা যারা এই মুহূর্তে সক্রিয় প্রার্থীও বটে, তাদের তরফ থেকেও বিভিন্ন সময়ে বিষয়টি এসেছে যে এই যে আওয়ামী লীগ একেবারেই নির্বাচনের বা ভোটের বাইরে রেখে দেওয়া, এইটা আসলে ভবিষ্যতে বা পরবর্তী সরকারকে কতটুকু, এই যে নির্বাচনটাকে, এটার গ্রহণযোগ্যতাকে কতটুকু প্রশ্নবিদ্ধ করবে? না, নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবেই, এতে কোনো সন্দেহ নাই। আপনি একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, এটা 40% ভোট তাদের সবারই আছে, সব সময়ের জন্য এটা কখনো কমে নাই। বিশেষ করে আপনি আওয়ামী লীগের ভোট কিন্তু 91 সাল থেকে কখনো কমে নাই, তারা 40%, এবং 2008 সালে তারা 47% ভোট পর্যন্ত তারা পেয়েছিল। তো এই যে ভোটটা যে না কমা, বা তাদের এত বড় একটা অংশকে আপনি নির্বাচনের বাইরে জোর করে রেখেছেন, নট দ্যাট আওয়ামী লীগ, যেটা বিএনপি নির্বাচন দুবার করে নাই, যৌক্তিক কারণেই করে নাই। 2014-তে তারা ইলেকশন করে নাই, 24 ইলেকশন করে নাই, এটি খুবই যৌক্তিক কারণে। কিন্তু আওয়ামী লীগকে আপনি ভোট করতে দেন নাই ইচ্ছাকৃতভাবে নানা কারণে, এবং আপনি কিন্তু 5 আগস্ট এসেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই, একটা পরিস্থিতি ক্রিয়েট করে তাকে নিষিদ্ধ করছেন আপনি। ফলে এই নির্বাচনের যে আপনি অন্তর্ভুক্তিমূলক, এইটা থাকছে না, এবং এই নির্বাচনটা এক ধরনের প্রশ্নবিদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নাই, এটা খুবই স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে বাদ দিয়ে পরবর্তী যে সরকার গঠনটা হবে তাদের জন্য চ্যালেঞ্জ হবে কিনা। অবশ্যই হবে, কারণ আওয়ামী লীগ, আমি আবারও বলতেছি, আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, তাদের প্রচুর ভোটার আছে, তাদের কর্মী আছে, সমর্থক আছে, অনেক কিছু আছে। এটা ভবিষ্যতে যে সরকারটাই ক্ষমতায় আসবে কিনা তার জন্য কিন্তু এক ধরনের অস্বস্তির থাকবেই, তাদের কারণে এক ইস্যুর মধ্যে থাকবেই। এই যে আওয়ামী লীগ ভোট বর্জনের ডাক দিয়েছে, প্রতিহতের ডাক দেয়নি, বর্জন কতটুকু হবে? মানে ভোটার উপস্থিতি বিচারে যদি আমি বলি, ভোটার উপস্থিতির জায়গাতে কি দেখছেন যে আওয়ামী লীগ আসলেই এই জায়গাটা একটু ক্রিটিক্যাল, কারণ হচ্ছে যে আওয়ামী লীগ ভোট বর্জন কিন্তু খুব তীক্ষ্ণভাবে ভোট বর্জনের ডাক দিছে এমনটা কিন্তু আমরা দেখছি না। হ্যাঁ, সজীব ওয়াজেদ জয় এবং এই সাবেক প্রধানমন্ত্রী, যিনি এই মুহূর্তে ভারতে পলাতক আছেন, পালিয়ে গেছেন, তিনি সেখান থেকে বলেছেন যে ভোট দেওয়ার দরকার নাই, ভোট এটা একটা, কিন্তু সেটা অনেকটা সফট বার্তাই লাগতেছে। দেশের ভেতরে কিন্তু তারা ভোট বর্জনের জন্য সেরকম কোনো প্রচারণা আমরা কিন্তু লক্ষ্য করি নাই। উল্টো বরং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গায় যখন আমরা কথা বলি, কিছু কিছু আওয়ামী লীগ সমর্থক তারা কিন্তু ভোট দিতে যাবে, সেটা নানা টানাপোড়েন হতে পারে, কেউ ভয়ে যাবে, কেউ বা একটা পরিস্থিতি সামাল
মাল দিতে যাবে এরকম। তবে এটা ঠিক যে আওয়ামী লীগের যে ভোটার যে অংশটা যদি আমরা বলি, তার সেই অংশটার মধ্যে হয়তো 30% লোক ভোট দিতে যাবে বা 30 হয়েছে, বাকি যারা তারা তো আর ভোট কেন্দ্রে যাবে না, সেখানে ভোটার উপস্থিতি একটু তো কম হবেই। তবে আওয়ামী লীগের এইখানে নির্বাচনে যদি আপনি দেখেন যে ভোটার উপস্থিতি অনেক কমে যায়, যদি খুব কমে যায়, অর্থাৎ বিলো 50 বা 55%-এর মধ্যে যদি হয়, তাহলে আওয়ামী লীগের জন্য ভবিষ্যতে ফিরে আসাটা সহজ হবে। যে মানুষ তার মানে ভোটটাকে গ্রহণ করে নাই একটা বড় অংশ, মোট ভোটার উপস্থিতি যদি 50%-এর নিচে হয়, 50% নিচে হয় বা 55% এরকম মধ্যেও যদি হয়, তার মানে একটা বিরাট অংশ মানুষ এই ভোটে আসে নাই। যে কারণ বাংলাদেশে আপনি যদি লাস্ট ইলেকশনগুলো দেখেন, যে ইলেকশনগুলো ভালো হয়েছে সেখানে কিন্তু ভোটার উপস্থিতি সর্বোচ্চ ছিল 87% এবং 80% 75% এটা কিন্তু হচ্ছে। হ্যাঁ, 91 সালে ভোটার উপস্থিতি ছিল 55%, এটা ছিল সেই সময়ের কাজ। কিন্তু এই তো নানা রকম তথ্য প্রযুক্তি দীর্ঘদিন এবং এই 17 বছর পর ভোট ওই অর্থে ভোট হতে যাচ্ছে আমরা যদি বলি, তাহলে সেই ভোটে আওয়ামী লীগহীন যদি একটা ভোট হয়, ভোটার উপস্থিতি যদি অনেক কমে যায়, তাহলে আওয়ামী লীগের জন্য সেটা ভালো, যে সে বলতে পারবে যে মানুষ আসলে এই ভোটকে গ্রহণ করে নাই। কিন্তু ভোট যদি বাড়ে, তাহলে দুটো জিনিস হবে, ভোটার উপস্থিতি কম হলে জামাতের জন্য ভালো হবে, মানে বেশি জায়গায় তাদের জয়ের একটা সম্ভাবনা থাকবে, যে হয়তো তাদের যে আসন পাওয়ার কথা তার থেকে বেশি আসন পাবে। আর একটা জায়গা যদি ভোটার উপস্থিতি বাড়ে, সেটা বিএনপি বেশি পাবে, কারণ যদি আওয়ামী লীগের ভোটাররা ভোট যারা দিতে যায়, তারা বেশিরভাগই মূলত বিএনপিকেই ভোট দিবে আমি যতটুকু দেখছি বা বুঝছি বা কথা শুনে। হ্যাঁ, কিছু কিছু অংশ হয়তো জামাতকেও তারা দিবে, এটা পরিস্থিতির কারণে দিবে, কেউ বিএনপিকে পরিস্থিতিতে দিবে, কিন্তু ভোটের যে প্যাটার্নটা দেখা যাচ্ছে তাতে আওয়ামী লীগের ভোটাররা বেশিরভাগই মূলত বিএনপিকে ভোট দিবে, কিছু অংশ হয়তো জামাতকে ভোট দিবে। ফলে যদি ভোটার উপস্থিতি অনেক কমে যায়, আমি যেটা বলছি, তাহলে কিন্তু সেটা জামাতের জন্য ভালো হবে। আবার ভোটার উপস্থিতি অনেক কমে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, যেটা আবার আওয়ামী লীগের জন্য ভালো হবে, যে আওয়ামী লীগ আসলে এটাকে মানসিকভাবে গ্রহণ করে নেয়, সেটা দেশি বিদেশে আওয়ামী লীগের প্রচার করতে সুবিধা হবে। তবে আপনি যেটা বলতেছিলেন, হ্যাঁ, যে আওয়ামী লীগ খুব বড় আকারে ভোট বর্জনের দিকে যাচ্ছে তা না, এর পেছনে কিছু কারণ আমরা হয়তো শুনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন আওয়ামী লীগ নেতা কর্মীদের কাছ থেকে শুনি, যে তারা কেউ কেউ বলেন যে আওয়ামী লীগটা যে বিএনপি ক্ষমতায় আসলে তাদের জন্য হয়তো কিছুটা সহজ হবে, জামাতের জন্য মানে ব্যাক করাটা সহজ হবে, জামাত ক্ষমতায় আসলে হয়তো এটা সহজ হবে না। কিন্তু আমার কাছে এই জিনিসটা মনে হয় না যে সেটা হবে। আওয়ামী লীগ, জামাত, বিএনপি যেই ক্ষমতায় আসুক, আমি ধরে নিচ্ছি বিএনপি ক্ষমতায় আসবে, জামাত বিরোধী দলে তারা চেষ্টা করবে দুজন থাকতে এখানে আওয়ামী লীগকে প্রবেশ করতে দিবে, আমার কাছে এটা মনে হয় না। কারণ জামাত বিএনপির রসায়ন বা সম্পর্ক কিন্তু অনেক পুরানো, তাই তারা এই যে কয়েকদিনের মধ্যে 5 আগস্টের পরে যে তারা খুব বেশি দূরত্ব সরে গেছে, এটা ভাবা কঠিন। যদি আওয়ামী লীগ চলে আসে, তাহলে তারা খুব দূরে থাকবে বলে মনে হয় না। আমার কেন যেন মনে হয় আওয়ামী লীগ চলে আসার ইস্যুতে তারা হয়তো আবার একই থাকবে। এই জায়গাটাতেই যদি ভোটার উপস্থিতির সাথে আরেকটা জিনিস যেটা রিলেটেড, এবার যেহেতু হচ্ছে শুধু সংসদ নির্বাচন হচ্ছে না, গণভোট থাকছে, ভোটার উপস্থিতি কমলে আপনি বলছেন যে আওয়ামী লীগ এবং জামাত দুই অর্থেই দুজনের জন্য সুবিধাজনক হবে। আওয়ামী লীগের জন্য যে ভোটটা গ্রহণযোগ্য হয় নাই, সেই জায়গা থেকে আর জামাতের জন্য হচ্ছে সে আরো বেশি উইন করতে পারার সুযোগটা থাকবে। এই একই জায়গায় যদি ভোটার উপস্থিতি কমে, সেই ক্ষেত্রে তো গণভোটের উপস্থিতিও কমে যাচ্ছে। সেক্ষেত্রে গণভোটটাও তো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সেখানে হ্যাঁ জয়যুক্ত হোক আর না জয়যুক্ত গণভোট এখন একটা আপনি যে বলছেন প্রশ্নবিদ্ধর ব্যাপারটা হচ্ছে কি, আমরা বললাম যে এটা প্রচার করাটা সহজ হবে, কিন্তু বাংলাদেশে তো এটা নিয়ম নাই যে আপনাকে 50%-এর কম ভোট হলে সেটা গ্রহণযোগ্য ভোট হবে না বা হবে না, তা তো না। তো গণভোটে হ্যাঁ বা না যদি হয়, আমি যদি ভোটের আওয়ামী লীগরা যদি কম ভোট উপস্থিত হয়, তাহলে এবং হ্যাঁ ভোট জয়ের ব্যাপারে তো যদি ওইভাবে দেখি, বিএনপি সর্বোচ্চ নেতা তারেক রহমান তিনি তো বলে দিয়েছেন হ্যাঁ ভোট দিতে, জামাত জোট কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে, তাই না, সরকার হ্যাঁ ভোটের পক্ষে, তাহলে হ্যাঁ ভোট হেরে যাওয়ার আমি তো আর কোনো কারণ দেখি না। কে হারাবে তাহলে তাকে, আর কে হারাবে? সবাই তো হাবোটের পক্ষেই অবস্থান নিয়ে নিয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারী। সম্প্রতি আমি না দেখলাম একটু বাইতুল মোকাররমের খতিব, উনি একটা বক্তব্যে খতিব, এবং এইখানে সম্ভবত হচ্ছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যদিও হ্যাঁ ভোটের পক্ষে হচ্ছে স্পিচ দিয়েছেন বা প্রকাশ্য বক্তব্যগুলো এরকম, কিন্তু বিএনপি পন্থী বিভিন্ন বক্তা বলি, ভাষ্যকার বলি, তারা সামাজিক মাধ্যমে যে এই ধরনের ভাষ্য দিচ্ছেন, সেখানে কিন্তু না ভোটকে, বিএনপি তো শুরু থেকে না ভোটেরই পক্ষে ছিল, তাদের অবস্থানটা তাদের কিন্তু একটা গোপনে একটা ছিল যে তারা না ভোটকেই করতেছে, এবং আপনি দেখেন সিপিবি সরাসরি না ভোটের পক্ষে নিয়েছেন। এবং লজিক্যালি তো চিন্তা করলে এইখানে যে হাভোটের যে 48টা ধারা বা যেরকম ভাবে তৈরি করছে, যে প্রস্তাব আছে, এটা ভয়ঙ্কর রকম ক্রাইসিস তৈরি করবে পরবর্তী সরকারের জন্য। হ্যাঁ, হাভোটকে আপনি যদি এই হয় যে হাভোট
জিতলে আপনাকে এটা মেনে নিতেই হবে, গ্রহণ করতেই হবে। তাহলে আপনার সাংবিধানিক যে কাটাছাড়া শুরু হবে, মুক্তিযুদ্ধ প্রসঙ্গগুলো থাকবে, তারপরে হচ্ছে আপনার অন্যান্য যে বিষয়গুলো আসতেছে, প্রধানমন্ত্রীর সরকার কাঠামো। ক্ষমতায়ন, সরকার কাঠামো, এটা একটা মানে নতুন সরকারের জন্য এটা বিরাট বার্ডেন হয়ে যাবে, বিরাট চাপ তৈরি করে ফেলবে। সো বিএনপির জন্য এটা বেশি চাপ তৈরি করবে, কারণ বিএনপি মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারবে না, তাই না? বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা এবং তারা মুক্তিযুদ্ধকে সবসময় ধারণ করে। তো যদিও জামাতের সঙ্গে তাদের একটা বোঝাপড়া সবসময়ের মধ্যে থাকে, কিন্তু তারপরেও কিন্তু এই প্রশ্নে কিন্তু তারা সবসময় পক্ষেই থাকে, মুক্তিযুদ্ধের পক্ষেই অবস্থান তাদের থাকে। তো তাদের হাত থেকে যদি এই চেঞ্জ আনতে হয়, এই চেঞ্জগুলো আনতে হয়, সেটা তখন কি হবে? তখন তো বলবে যে বিএনপি কাজটা করছে, জামাত করে নাই, বিএনপি করছে, বিএনপি ক্ষমতায়, তখন বিএনপি করছে। ফলে বিএনপির জন্য আজীবন একটা মানে রাজনৈতিক সংকট তৈরি হবে। আর যদি সেটা করতে না চায়, তাহলে তো তখন আরও ক্রাইসিস তৈরি হবে দেশের ভেতরে, যে এটা তোমার করার কথা ছিল। হাবোট জিতবে না, এটা আমার একটুও মনে হচ্ছে না, কোনোভাবে কোনো জায়গাতেই আমার মনে হচ্ছে না। কারণ যেহেতু সবাই হাবোটের পক্ষে রায় দিয়েই ফেলছে, যারা মানে মূল অংশীজন। এখন বাংলাদেশের আপনি যদি অতীতের হাবোটগুলো না ভোট দেখেন, সবসময় তো হাই যেতে, অর্থাৎ এটা সরকারের ভোট, এটা হচ্ছে সরকারের ভোট, 80% হ্যাঁ বেশি সরকারের ভোট, সরকার এটাকে হ্যান্ডেল করবে। এবং এর সঙ্গে দুটো জোট, একটা জোট তো প্রকাশ্যেই আর একটা জোটও যেভাবে হোক তাকে তো বাধ্য হতে হয়েছে ভোটের পক্ষে বলতে, যে হ্যাঁ ভোট দিলে ভোটে দিতে। মির্জা ফখরুলও বলেছেন ভোটকে দিতে। তো ফলে আপনি যদি এই ভোটটা হেরে যায়, আপনি যদি বা নিজেরা আপনারা জিতায় নিয়ে নেন নিজেদের, আপনি কেউ প্রশ্ন তুলতে পারবে না, কারণ সবাই তো ভোটেরই পক্ষে, শুধু আওয়ামী লীগ ছাড়া ভোট। এখন আওয়ামী লীগ যদি এককভাবে সবাই না ভোট দেয়, তাও তো জয়ের আর কোনো সম্ভাবনা নাই না ভোটের। এই যে আপনি যেটা বললেন যে গণভোটে জয়যুক্ত হলে একটা দীর্ঘমেয়াদী একটা সংকট তৈরি হবে, এই ভাষ্যটা কিন্তু বিভিন্ন সময় ধরে আসছে, নানাভাবেই আসছে। এবং সেটা হচ্ছে যে একটা খুবই গুরুতর প্রশ্ন হিসেবে সামনে আসছে, সেটা হচ্ছে যে সংস্কার কমিশনগুলো তৈরি করা হলো, তারপর ঐকমত্য কমিশন করা হলো সংস্কারগুলো নিয়ে একটা একমত হওয়ার জন্য, সেইখান থেকে সেটা এখন আবার গণপরিষদ কাঠামোর মধ্য দিয়ে, অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরা গণপরিষদের মতো অ্যাক্ট করবেন, সেই জায়গায় নিয়ে যাওয়া এবং সেইটাতে একটা সময় বেঁধে দেওয়া যে এই সময়ের মধ্যেই 180 দিন, হ্যাঁ 180 দিন। তো এইটা এক ধরনের বাধ্যবাধকতা বা সংসদীয় কাঠামোকে আসলে ক্রস করে যাচ্ছে কিনা, বা সংসদীয় কাঠামোকে অবজ্ঞা করছে আমি কিনা? আপনার কথা বুঝতে পারছি। এটা আসলে খুবই একটা মানে ধোঁয়াশা একটা ব্যাপার, যে আপনি যদি বলেন যে সংবিধানের ওই কাজগুলো করতে হবে, তাহলে তো আসলে গণপরিষদ গঠন হলো, তাই না? এমপিরা সবাই গণপরিষদ সদস্য, তারা এটা 6 মাসের মধ্যে বাস্তবায়ন করবে। কিন্তু আবার কিন্তু এটিকে বলা হচ্ছে যে এই সময় কিন্তু প্রধানমন্ত্রী শপথ করবেন, মন্ত্রিপরিষদ গঠিত হবে, সবই তৈরি হয়ে যাবে। তাহলে তারা কি সরকার চালাবেন নাকি গণপরিষদে সংবিধান সংশোধনের কাজ করবেন? এটা একটা খুব ক্রিটিক্যাল একটা জায়গায় আসবে। আবার আপনি কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারেও কিন্তু আপনি আনতেছেন, কিছু করছেন যে মানে যে এমপিরা ভোট দিতে হবে প্রকাশ্যে না, তারা করে দিবে, তারা গোপন ব্যালটে ভোট দিতে পারবে। তো সেই জায়গায় যদি হয়, তার মানে রাষ্ট্রপতিও আপনি খুব সহজে সরছে না। তিনি এই বর্তমান রাষ্ট্রপতির হতে হলে, নতুন রাষ্ট্রপতি আনতে হলে কি তাহলে শুরুতে আপনি রাষ্ট্রপতির ওটা পাশ করবেন না কিভাবে? বা এই রাষ্ট্রপতি আরো এই বর্তমান যিনি রাষ্ট্রপতি, তিনি আরো 6-7 মাস থাকবেন, তারপর পাশ হওয়ার পরে ওইভাবে নতুন রাষ্ট্রপতি গঠিত হবে, তারপরে তিনি চেঞ্জ হবেন। এটা কিন্তু একটা ক্রিটিক্যাল জায়গা। আসলে এই ভোটের ব্যাপারটা আমি অনেকবার পড়ছি, আমি পুরোটা পড়ছি, পড়ার পরে কোনোভাবে এটা বোঝাই যায় না যে আসলে কি করবে। এটা কি পুরোটা বাস্তবায়ন করবে? একটা নোট অফ ডিসেন্ট আছে বিএনপির অনেকগুলোতে আছে এখন, কিন্তু আপনি ভোটে তো নোট অফ ডিসেন্টের জায়গা থাকতেছে না, সেখানে তো আর ওখানে লেখা নাই যে বিএনপি এটা করবে না, তা সেই কথাটা তো বলা হচ্ছে না। তো যে জায়গাগুলোতে আছে, তাহলে তো বিএনপিকে সেগুলো করতে হবে। তো করতে যদি হয়, তাহলে সে কিভাবে এটা করবে সেটা একটা গুরুত্বপূর্ণ। আবার করবেন না তা বললেও তো আপনার ক্রাইসিস তৈরি হবে, কারণ এটা জুলাই যোদ্ধা যারা বলেন যে 24-এ যারা শেখ হাসিনা সরকার পতন ঘটিয়েছেন 25 সালে, তো সেই জায়গায় এসে একটা প্রশ্ন তৈরি হবে, আবার আন্দোলন শুরু হবে কিনা, রাষ্ট্রে ক্রাইসিস তৈরি হবে কিনা। মানে ফলে স্থিতিশীলতা যেটা, সেইটা কিন্তু আপনি খুব সহজে দেখবেন আল না। জাজিরা রিসেন্টলি এবং আসলে উচিত ছিল, যেটা আমি বলি, যে আসলে বর্তমান যে সরকারটা আসছে 5 আগস্টের পরে, 8 আগস্ট শপথ নিলে, এই সরকারটা কেন এত লেন্দি করলো কোনো কারণ ছাড়া আমি এটা বুঝলাম না। তারা যে সংস্কারগুলোর জন্য বিভিন্ন কমিটি গঠন করে, বোগাস, একেবারে বোগাস। এক হচ্ছে যে তারা কি রিপোর্ট দিছে, কি বাস্তবায়ন হয়েছে তার কোনো অর্থহীন। এবং কিছু মানে আমার ধারণা কিছু রিপোর্ট তো খুলেও দেখে না, যেমন নারী কমিশন, গণমাধ্যম কমিশন, গণমাধ্যম কমিশন, আরও কিছু কমিশনের কথা তো আসেই নাই, কোনো কিছুর মধ্যে আসেন। ইভেন ভোটিং ব্যবস্থার যে পরিবর্তন, আপনি প্রচুর দ্বৈত নাগরিক এবার ইলেকশন করতেছে, প্রচুর। এবং যদি দ্বৈত নাগরিকের কথা আমি বলি যে ধরতে পারে নাই, তাহলে আপনি দেখবেন যে প্রচুর ঋণখেলাপি, দু একজন বাদ গেলেও প্রচুর ঋণখেলাপি, এখন স্বীকৃত ঋণখেলাপি তারাও কিন্তু ইলেকশন করতেছে। তাহলে কি চেঞ্জটা আসলো? আপনি তো কাউকে আটকাইতে পারেন নাই। তার মানে হচ্ছে যে মূল জায়গাতে যে চেঞ্জটা আমাদের দরকার, আমাদের আসলে বাংলাদেশের দরকার ছিল যেটি
বিগত শেখ হাসিনা সরকার যে কাজটা করতে পারেন নাই সেটা হচ্ছে যে তারা ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারেন নাই, সেটা লোকাল গভর্নমেন্ট পারেন নাই, সেটা ন্যাশনাল গভর্নমেন্টও হয়নি। এটা একেবারে সিলেক্টিভ হয়ে গেছিল, একেবারে প্রত্যেকটা জায়গার নির্বাচন কারচুপি নয়তো টাকা দিয়ে কেনা বেচার মধ্যে হয়ে গেছে। এই ভোটিং সিস্টেমটা যদি আসলে ইনক্লুসিভ এবং ঠিক করা যেত কোনোভাবে, যে না ভোট ব্যবস্থাটা চেঞ্জ হবে, তাহলে আপনি এই জায়গায় একটা চেঞ্জ আনতে পারতেন বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য আর একটা চেঞ্জ হচ্ছে যে আমাদের প্রশাসনিক ব্যবস্থাটা কেমন হবে। আমরা কোনো সেবা নিতে গেলে আমরা ঘুষ ছাড়া কোনো সেবা পাচ্ছি না। তো সেই জায়গায় যেমন একটা আপনি জানেন যে পাসপোর্টের জায়গায় করছে যে পুলিশ ভেরিফিকেশন দরকার নাই, তার মানে এখানে 2,000 টাকা প্রায় ঘুষ বেঁচে যায়। অর্থাৎ আমি পাসপোর্ট করে যারা করে আমি করছি বা এসের মধ্যে আমরা জানি 2 জায়গা ভেরিফিকেশন হয়, একটা আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, 2 জায়গায় কিন্তু 1,000 করে পুলিশকে দিতে হয়, তো 2,000 টাকা এখানে ঘুষ বেঁচে গেল। এরকম নানা ভেরিফিকেশন আছে। আবার অনেক জায়গায় এরকম ভূমি আছে, বিভিন্ন জায়গায় আছে যেখানে কোনো না কোনোভাবে সরকার এমন সিস্টেম তৈরি করে রাখছে যে ঘুষ দিতে হয়। বার্থ সার্টিফিকেট আপনি ঘুষ ছাড়া তৈরি করতে পারবেন না। ওকে, তো এই যে বরং এইগুলা কিভাবে করা যেত যে এইগুলা বন্ধ, তাহলে সেটা একদিক থেকে ভালো হতো। তারপরে আপনি টেন্ডারের কথা যদি বলেন, আপনি প্রশাসন, পুলিশ প্রশাসনে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যান, একজন সচিব মালিক হন, পুলিশরা মালিক হন, শত শত কোটি টাকার মালিক হয়ে যান, এটা কিভাবে? এটা কোনোভাবে যুক্তি নাই। মানে দুর্নীতি থাকবে না আমি বলছি না, জিরো টলারেন্স, জিরো দুর্নীতি এটা সম্ভব না, কিন্তু একজন পুলিশ অফিসার বা একজন অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করছেন, একজন সচিব বা সিনিয়র সচিব যেই হোক না কেন, তারা হাজার কোটি টাকার মালিক কীভাবে হয়ে যায়? এটা কোন যুক্তিতে পড়ে, তাই না? তো সেই জায়গায় যদি একটা চেঞ্জ আনতে পারতো, সেটা তারা পারে না। ইভেন তারা সামান্য 10-12 জন উপদেষ্টা দিয়ে যে যাত্রা শুরু হলো, 20 জন দিয়ে, তারা তাদের সম্পদের হিসাবটা দিতে পারেন নাই। যে আমরা একটা কি বলে এটা উদাহরণ তৈরি করে গেলাম যে আমরা যেই ক্ষমতায় নিতে আসবে যে মন্ত্রীরা, তারা একটা সুন্দর হিসাব দিয়ে দিবে যে আমাদের এই আছে, আমরা 5 বছর পরে এটা মিলাই দেখবো আর কি, নট দ্য এশিয়ার মধ্যে। তো সেই জায়গাটা কিন্তু তারা তৈরি করে দিয়ে যেতে পারে। উপদেষ্টা পরিষদের সবারই আসলে সম্পদের হিসাব দেওয়ার কথা ছিল। আমি সেটা প্রতিশ্রুতি, মানে এটা তো 20 জন, তাহলে আমি যাদেরকে নিচ্ছি তাদেরকে আমি বলেই নিব যে তুমি উপদেষ্টা, আমি আপনাকে নিচ্ছি, কিন্তু আপনাকে আগে আমাকে হিসাবটা আপনাকে দিতে হবে যে আপনার এই আছে, এই হিসাবটা আমার কাছে দেওয়ার পর আপনি শপথ পড়তে পারবেন, নাহলে আমি বিকল্প দেখব। উপদেষ্টা হওয়ার লোভ অনেকের আছে, সো হয় দেবেন, নাহলে আরো অন্য কেউ হবে। এরকম যে উপদেষ্টারা এই দেশ চালাইছে, এরকম উপদেষ্টা আপনি শত শত পাবেন। কি এমন দেশে কি করতে পারছে তারা, তাই না? তো কোনো রকম একটা টাইমের তো লম্বা সময় এরা ক্ষেপণ করছে, 1.5 বছর, এবং অপ্রয়োজনে কোনো কারণ ছাড়া। কোনো যদি একটা কারণে হতো, যে যেমন আমি 2007-08 সরকার যদি আপনি বলেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকার কিন্তু একটা উদ্দেশ্য ছিল যে আমরা একটা ভোটার তালিকা করব সুন্দর, যেটা ছবি সহ ভোটার তালিকা। এখন কিন্তু ভোটার তালিকা নিয়ে কোনো প্রশ্ন আর নাই, তাই না? ভোটার তালিকা নিয়ে আর কোনো প্রশ্ন তৈরি হয়নি। তো এই সুন্দর একটা ভোটার তালিকা তারা করছিল, তাদের একটা রোডম্যাপ ছিল, সেই অনুযায়ী 2 বছর মানুষ মেনে নিছিল। কিন্তু এরা কোনো কিছু করে নাই, শুধু থাকছে, নিজেদের সুবিধা নিচ্ছে। এবং প্রধান উপদেষ্টা জানেন যে 26টা না 27টা অর্গানাইজেশনের অনুমোদন নিয়ে নিয়েছেন নিজেই। তো অন্যান্যরাও অনেক কিছু করে ফেলছেন। তো এটা তো জরুরি ছিল না। এবং উপদেষ্টাদের পিএস উপদেষ্টাদের আর্থিকভাবে চুরি, অনেক শব্দ আসছে, কিন্তু সামনে আসছে, অনেক কিছু প্রমাণিত আসছে। ফলে মানুষের কাছে এটা একটা অর্থহীন সরকারের মতো মনে হয়েছে। এর সঙ্গে তৈরি হয়ে গেছে যে যখন আপনি ইলেকশনের সময়টা আসলো, তখন আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে মানে একটা ইনক্লুসিভ ইলেকশনে আপনি যেতে পারেন নাই। এটা হয়ে গেল, ইলেকশনটাকেও আপনি নষ্ট করলেন। ফলে আমার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচনের পরে যে সরকার আসতেছে বা এসেছে, তাতে দেশে স্থিতিশীলতা, যেটা আমরা বলি যে একটা মানুষ তো কি চায়, শান্তি চায়, কাজ করবে, খাবে, এটা সরকারের উপর সে ডিপেন্ডও না, কোনো কিছুতে না। তো সেইটা থাকবে না। সরকারের মধ্যে সরকার বিরোধী দল, সরকার রাজনৈতিক দল, এরাই আসলে এমন একটা অশান্তি তৈরি করবে, যার মানে এদেশের জনগণকে পোহাইতে হবে, হয় যানজটে পড়তে হবে প্রতিদিন তাদের আন্দোলনের কারণে, নয়তো মারামারি, খুনাখুনি, রাস্তায় হাঁটবে, মরে পড়ে থাকবে কেউ না কেউ, এগুলা হতে থাকবে। এটা আসলে আমাদের কাম্য ছিল না। এই জায়গায় যে আলোচনাটি বারবার আসছে ঘুরে ফিরে, ইলেকশন ঘিরেও কিন্তু এখনো যে ইলেকশন হবে কি হবে না, মানে ইলেকশনের 2 দিন আগেও এই ধরনের একটা কনভারসেশন কিন্তু আমাদের নজরে পড়ছে বারবার। এবং সেইখানে ঘুরে ফিরে যেই প্রসঙ্গগুলো আসছে, কেউ ইনকিলাব মঞ্চের সর্বশেষ যেই বিক্ষোভ, এবং যেখানে আসলে পুলিশ বেশ রূঢ়ভাবে এক ধরনের এটা প্রতিহত করেছে বা এটা ছত্রভঙ্গ করেছে, সেই জমায়েতটা নিয়েও কিন্তু এইটার সাথে এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব বলা যায় এটাকে, যে এই ধরনের বিষয়ে ইলেকশন বানচাল করে দিতে কেউ সক্রিয় এখনো এই বিষয়টা আছে। এটা কি সত্যিই এরকম মনে হয় যে এখনো এটা সম্ভব যে ইলেকশন বানচাল করা বা ইলেকশনের দিনে গিয়ে কিছু করা? ইলেকশন আমি যদি বলি যে হ্যাঁ, ইলেকশন বানচাল নিয়ে, ইলেকশন চাচ্ছিল না সরকারের মধ্যে একটা পক্ষ, সরকারের বাইরেও একটা পক্ষ চাচ্ছিল না। এবং আমি মনে করি যে ইনকিলাব মঞ্চ যারা ইলেকশন চায় নাই,
তাদের মধ্যে ইনকলাব মঞ্চ একটা, এবং তাদের পেছনের লোক বা তাদের ইসের মধ্যে তারা এটা যৌক্তিক, এটা খুবই যৌক্তিক যে তারা এটা চায় নাই। এবং লাস্টলি তারা যেটা করলেন, যে কাজগুলো করার চেষ্টা করছেন, এখন ব্যাপারটা হয়ে গেছে কি, যখন আপনি দেখবেন যে আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয়, তখনও কিন্তু কিছু লোককে এই সরকারের লোকজনই ডেকে নিয়ে যমুনার সামনে নিয়ে বেশ আদরে আপ্যায়নে করে কিছুদিন একটু আন্দোলন করা হলো, ইটি করা হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। অতীতে কিন্তু আরও বেশ কিছু ঘটনাতে এরকম ডেকে নিয়ে উত্তেজনা, আপনি বিচারপতিদের অপসারণ, 18 জন বিচারপতি আপনার মনে আছে, সেমভাবে মব ক্রিয়েট করেই তো এগুলো করা হয়েছিল। সরকারের এই কাজের কারণেই তো এখন এই মবটা জাস্টিফাই হয়ে গেছে। ইনকলাব মঞ্চ সম্প্রতি যেটা লাস্ট ভোটের কয়েকদিন আগে যে কাজটা করার তারা চেষ্টা করলো, সেইটাও তো তারই একটা অংশ। তো ভোট আসলে বয়কট করতে দিতে এই মুহূর্তে পুলিশ প্রশাসন, আর্মি কেউই চাচ্ছে না। এটা তাদের জন্য একটা বার্ডেন হয়ে যাবে ভবিষ্যতের জন্য। এবং পুলিশ প্রশাসনের মধ্যে এটা নিশ্চিত হয়ে গেছে যে কোন দল ক্ষমতায় আসবে, কোন দল ক্ষমতায় আসবে না, ফলে তারা কাদের জন্য কাজ করবে, কাদের জন্য কাজ করবে না। ফলে এখানে ভোট বয়কট মানে ভোট বাতিল করে দেওয়ার পরিস্থিতি নাই। একটা মাত্র পরিস্থিতি আছে, যদি কোনো একটা জোট, বাংলাদেশে যেহেতু এই মুহূর্তে দুটো জোট ইলেকশন করতেছে, কোনো একটা জোট যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তাহলে সেই একতরফা নির্বাচন সামাল দেওয়ার মতো মানে অবস্থা আসলে বাংলাদেশে থাকবে না। যদি ধরলাম যে বিএনপি নির্বাচন থেকে সরে গেল, অথবা জামাত ইসলামে তার জোট সহ নির্বাচন থেকে সরে গেল, তাহলে এই নির্বাচন তো হয়ে গেল একেবারেই একতরফা ইলেকশন। যেটা আমরা 24-এর ইলেকশনের কথা যদি বলি, যে আওয়ামী লীগ এবং তার আমি এবং ডামি, আমরা যেটা বলি আর কি, যে আমরা আর মামারা, এই ধরনের শব্দ বলা হয়। তো সেই রকম একটা ইলেকশন, সেই ক্ষেত্রে নির্বাচনটা আর কোনো গ্রহণযোগ্যতা বা প্রয়োজনীয়তা বা এটা আর থাকবে না। তখন হয়তো সিলেকশনই হয়ে গেল। তখন যেটা হতে পারে যে নতুন সরকার আপনাকে একটা তত্ত্বাবধায়ক সরকার বা হয়ে আবার সব দলের অংশগ্রহণ নেয়, কিন্তু নির্বাচন আর বাতিল হয়ে যাওয়ার আর কোনো সুযোগ আছে বলে আমার মনে হয়। আরেকটি আলোচনা আছে যে নির্বাচনের ফলের পর বা নির্বাচনের পর একটা জাতীয় সরকার গঠনের একটা চেষ্টা, বা এটা খুবই জোরালোভাবে আছে, বা আমরা এই সময়টাতে বিদেশি হস্তক্ষেপ নিয়ে খুব একটা তোলপাড় দেখছি। এক পক্ষ আরেক পক্ষকে কেউ বলছে যে বিএনপি ভারতের সঙ্গে আঘাত করেছে, আবার ওদিক থেকে আমরা দেখছি অডিও ফাঁস হচ্ছে মার্কিন কূটনীতিকদের, সেখানে জামাতের সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গ আসছে। তো এই যে বহুজাতিক একটা ব্যাপার, বাংলাদেশের নির্বাচন কি সত্যি একটা বহুজাতিক ময়দানে পরিণত হয়েছে? হ্যাঁ, একটা ব্যাটলফিল্ড, আন্তর্জাতিক অবস্থানের একটা ব্যাটলফিল্ড, পরীক্ষাগার বলি, যদি টেস্ট কেস বলি, সব কিছু তো বাংলাদেশের মধ্যে নির্বাচনকে ঘিরে থাকে, রাজনীতিকে ঘিরে থাকে। তো দীর্ঘদিন এটা শেখ হাসিনা হ্যান্ডেল করছিলেন নানাভাবেই, সত্যিকার অর্থে এটুকু প্রশংসা তাকে করতে হবে। যদিও তিনি অনেক ক্ষতিও করে গেছেন, বিশেষ করে ভোটের জায়গাটাকে নষ্ট করে দিয়ে তিনি সবচেয়ে বড় ক্ষতি করেছেন। তো সেই জায়গায় তিনি হ্যান্ডেল করছিলেন। এখন যেটা হয়েছে যে যুক্তরাষ্ট্র, ভারত, চীন বা নানামুখী স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সব জায়গায় এখানে তুরস্কের ব্যাপারটা হয় কি, আপনি যদি দেখেন যে যুক্তরাষ্ট্র যেসব মুসলিম দেশে কোনো কিছু করতে চায়, তারা কিন্তু তুরস্ককে দিয়ে করায়। আপনি খুব ভালো করে এটা খেয়াল করে দেখবেন যে অদ্ভুতভাবে মনে হয় যেন তুরস্ক যুক্তরাষ্ট্রের খুবই শত্রু দেশ। এর বিষয়টা তা না, যুক্তরাষ্ট্র তুরস্ককে অ্যালাই করে দেয়, সামনে এনে দেয় আর কি। হ্যাঁ, তো কাজটা তুরস্কই করে। এখন বাংলাদেশে তুরস্কের অনেক উদ্দেশ্য তৈরি হয়েছে, তারা এখানে অস্ত্র তৈরি করতে চায়, অস্ত্র বিজনেস করতে চায়, আরও কিছু ব্যবসা বাণিজ্যের মধ্যে তারা যুক্ত হইতে চায়, এবং সেই জন্য তাদেরকে সেই অনুযায়ী একটা সরকার যদি হয়, এবং ডিরেক্ট বলাই যায় যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, তুরস্ক এরা কিন্তু চায় যে জামাত ক্ষমতায় আসুক, এটা কোনো সন্দেহ নাই। অন্যদিকে ভারত জামাতকে চায় না, যদিও তারা বিএনপিকে চাইছে তা না, কিন্তু এই মুহূর্তে যেহেতু আর তাদের হাতে অপশন নাই, তাই তারা বিএনপিকে সেভাবে সাপোর্ট করার চেষ্টা করতেছে যে বিএনপি আসুক, আসলে হয়তো তাদের জন্য এটা মন্দের ভালো বলতে যেটা হয় আর কি, বা ইসের মধ্যে। তো এই জায়গাটাতে ইসের মধ্যে রয়ে গেছে ব্যালট, আমাদের আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে। হ্যাঁ, চায়না তাদের বিজনেস করতে চায়, ফলে আপনি দেখবেন যে বাংলাদেশ ইস্যুতে কিন্তু চায়না এবং যুক্তরাষ্ট্রের একটা ভালো টাই আপনি যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে অতীতে কোথাও দেখা যায় না। সব জায়গায় কিন্তু যুক্তরাষ্ট্র একদিকে চলে, চায়না আর একদিকে চলে। বাংলাদেশে এই সময়টায় যদি আপনি দেখেন, তাহলে কিন্তু চায়না এবং যুক্তরাষ্ট্র একই দিকে চলতেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যা করবে, তার বিজনেস, যে তুমি আয় করো, উদ্বৃত্তটা আমার কাছ থেকে কেনো, বোয়িং কেনো, অস্ত্র কেনো, এগুলো কিনে তুমি এটা করো। প্লাস পাশাপাশি কিছু স্বার্থ সংশ্লিষ্ট আছে, চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক, ইন্দো প্যাসিফিক, তারপর রাখাইন রাজ্য নিয়ে, এইসব নিয়ে তাদের কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, সেগুলো তারা বাস্তবায়ন করতে চায়। আবার চায়না চায় তার বাংলাদেশে বিজনেসটাকে ঠিকঠাক মতো চালাতে। ফলে যুক্তরাষ্ট্র চায়নার স্বার্থ এখানে একই রকম হয়ে গেছে, আর ওদিকে ভারতের স্বার্থ নানাভাবে ক্ষুণ্ণ হচ্ছে। কিন্তু সম্প্রতি যদি আবার দেখেন, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে আবার একটা কিছু সম্পর্কটা আবার একটু ডেভেলপ করছে, যেটা মাঝখানে খুব খারাপ সম্পর্কের কারণেই কিন্তু মূলত চায়না যুক্তরাষ্ট্রের পাশে চলে আসছিল। এখন কিন্তু ভারত আবার
যুক্তরাষ্ট্রে। ফলে ক্ষণে ক্ষণে সব কিছু চেঞ্জ হচ্ছে আর কি, যার কারণে এই মুহূর্তে যদি বলি তাহলে এই মুহূর্তে আসলে আর ইলেকশন নিয়ে আমি তেমন কোনো ডাউট দেখি না। আমি বললাম যে যদি কেউ নিজ থেকে সরে না যায় তাহলে আর ইলেকশন নিয়ে কোনো সমস্যা নেই। যে জোটই হোক, ক্ষমতায় একটা জোট আসবে। তবে তাদের দীর্ঘমেয়াদী 5 বছর মেয়াদ পূরণ করতে পারবে কিনা এটা পার্সোনালি আমি বলি যে ডাউট আছে আমার কাছে মনে হয়। কিন্তু এবং ক্রাইসিস মেনটেন করে করেই তাদেরকে চলতে হবে। ফলে খুব শীঘ্রই যে আমরা একটা স্টেবল কোনো অবস্থানে পৌঁছাইতে পারবো ভোটের পরেও, আমার কাছে সেটা খুব একটা মনে হয় না। আমি এই এই জায়গাটাতে একদম শেষ দিকে আমরা যে আওয়ামী লীগ ভোটের মাঠে নেই, কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় আছে। এক ধরনের আলাপ হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এক ধরনের সমঝোতা হয়েছে ভোট কেন্দ্রিক, যেটা আসলে বিএনপির বাক্সে আওয়ামী লীগের ভোটগুলো যাওয়ার বিষয়ে। আরেকটা আলাপ আছে যে জামায়াতের দিক থেকে একটা চাপ আছে আওয়ামী লীগের ভোটারদের উপরে যে তাদের ভোটটা যেন জামায়াতের বাক্সে পড়ে, বা এই ধরনের একটা বিষয় আছে। Sure. এইটা একটা প্রসঙ্গ, বা দীর্ঘদিনের মিত্র বিএনপি এবং জামায়াত। আপনি নিজেই বললেন যে জামায়াতের উত্থান স্বাধীন বাংলাদেশে আসলে বিএনপির হাত ধরে হয়েছে। তো এখন তারা প্রতিপক্ষে অবস্থান করছে। এখন তারা তো প্রতিপক্ষ হিসেবে অ্যাক্ট করছে। ইলেকশন হয়ে গেল, তারপর তাদের সম্পর্কের রূপটা কেমন দেখবো? আওয়ামী লীগ আর জাতীয় পার্টির মতো কি, নাকি নতুন কোনো রূপ? না, এই মুহূর্তে যতক্ষণ না বাংলাদেশে আওয়ামী লীগের মানে ঢুকছে বা আওয়ামী লীগ তার রাজনীতিতে শক্ত অবস্থান নিতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি প্রতিপক্ষ রূপী দেখবেন আর কি। কারণ এখানে আপনাকে আমি শুরুর দিকে একটা জোরে বলছি যে বিএনপি জামাত একইভাবে উঠে আসছে, জামাতকে তারা উঠায় নিয়ে আসছে, লালন পালন করছে, বড় করছে সব কিছুতে। এখন যেটা হয়ে গেছে যে এই মুহূর্তে বিএনপি মনে করতেছে যে এটা জামাত অনেকটা গুরু মারা বিদ্যা বলি না আমরা একটা, যে বিএনপিকে বিএনপি তার গুরু, অথচ তারা এখন শিষ্য মনে করতেছে যে আমি গুরুকে টোক্কা দেওয়ার সময় আমার জন্য এসে গেছে। তো এটা স্বাভাবিক, বিএনপি মানবে না, তারা অনেক বড় রাজনৈতিক দল। ফলে এই সম্পর্কটা এই মুহূর্তে থাকবে, কারণ যতদিন পর্যন্ত আওয়ামী লীগ না আসতেছে জামাত একটা বড় শক্তি হিসেবেই থাকবে, সে বিরোধী দলে থাকুক সরকারি দলে থাকুক, এটা থাকবেই তারা। ফলে আপাতত আপনি তাদের একটা ডেসপারেট প্রতিপক্ষই পাবেন। এখানে জাতীয় সরকারের বিষয়টাও আসবে না কোনো কিছু, এখানে বিএনপি জোট সরকার অথবা জামাত জোট সরকার যেটাই আসুক সেভাবে আসবে। তবে এটা আমি শিওর যে যদি কখনো আওয়ামী লীগ রাজনীতি করার আবার সুযোগ তৈরি হয়, হয়তো প্রবেশ করতে পারে বা সুযোগ হতে পারে, সেটা যদি কখনো হয় তাহলে আবারও কিন্তু বিএনপির জামাত তাই হবে। কারণ আওয়ামী লীগকে রুখতে গেলে আবার এককভাবে বিএনপি পক্ষেও সম্ভব হবে না, জামাতের পক্ষেও সম্ভব হবে না। এটা কিন্তু আমরা 91 সালেও দেখছি, 96 সালের বিভিন্ন সময় দেখছি। আর আপনি যেটা বলতেছেন যে ভোটের কথা, যে এলাকায় ভিত্তিক যে ভোটে আমাকে বিএনপিকে ভোট দাও বা এসে দাও, জামাত আমি বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো টাই হয়েছে এটা আমি মনে করি না, সেটা আমার কাছে মনে হয় নাই কখনো। তবে বিএনপি এলাকায় যেটা হয় যে পরিচিত এসে থাকে, চাপ থাকে, আর সবাই মিলেই তো ব্যবসা বাণিজ্য একসঙ্গে করে, ফলে কিছু মানুষ ভোট দিতে যাবে, সেটা বিএনপিকে দিবে। যারা ভোট দিবে তার বেশিরভাগই বিএনপিকে দিবে, আবার একটা অংশ জামাতকেও দিবে। আবার কিছু কিছু জায়গায় কিন্তু এরকমও আছে, কেউ কেউ বলেন যে জামাতের অনেকেই বলেন যে যারা নিশ্চিতভাবেই মনে করতেছে যারা বিএনপিকে ভোট দিবে আওয়ামী লীগের ভোটারদের মধ্যে, জামাত কিন্তু তাদেরকে চাচ্ছে যে তারা যেন ভোট কেন্দ্রে না আসুক, এমন এটাও আছে, খুবই নীরবে আছে, সেটা খুব প্রকাশ্যে নেই। কিন্তু ফলে আওয়ামী লীগের ভোটারদের মধ্যে দেখা যাবে যে কোনো বাসায় 5 জন মানুষ ভোটার আছে, হয়তো একজন ভোট দিতে গেল, একটা সামাল দিল, হ্যাঁ আমি দিয়ে আসছি বা আমরা দিয়ে আসছি, বাকিরা গেল না বা এরকম। তবে আওয়ামী লীগের লোক খুব বেশি ভোট দিতে যাবে এটা আমার মনে হয় না। এই ভোটের রেজাল্ট যাই আসুক না কেন, বা ভোটের আগের যে পরিস্থিতি, আমরা জামায়াত আমিরের কিছু স্পিচ আমরা নারী ইস্যুতে দেখেছি। তারপর এটার আবার প্রতিবাদ আমরা বিএনপির তরফ থেকে দেখেছি, নানা ধরনের বক্তব্য এসেছে। এমনকি আমরা বরিশালে মনীষা চক্রবর্তী তার আসনের যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী ফয়জুল করিম, তার এক ধরনের বিতর্ক উঠেই তৈরি গেলেন হয়েছে, তার তিনি উঠে অনুষ্ঠান চলে থেকে। গেলেন। এই যে বিষয়টা, একটা ইলেকশন হলো, নির্বাচনে এবার নারী প্রার্থীও খুবই কম সংখ্যক, নারীদের ভোটের মাঠেও আসলে খুব একটা সরব উপস্থিতি আছে সেটা বলা যাবে না। তো কিন্তু নারী ভোটার তো আসলে 50 ভাগই। অবশ্যই একেবারে অর্ধেক। এই 50 ভাগ বা আধা আধি একটা জায়গা, একটা জনগোষ্ঠী হিসেবে যদি আমি বলি নারীকে, ভোটের পর বা একটা নতুন নির্বাচিত সরকার আসার পর নারীর অবস্থান আসলে কেমন হবে? ধরলাম যে বিএনপি ক্ষমতা এলো বা জামায়াত ক্ষমতা এলো, যেই আসুক না কেন, নারীর অবস্থানটা আসলে কেমন হবে বলে মনে করেন? বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আহ, অবস্থা যে খুব বর্তমান যে অবস্থা আছে তার থেকে খুব খারাপ হবে তা না, সেদিক দিয়ে একটু সেফ থাকবে নারীরা আমার কাছে মনে হয়। তবে জামাতে ইসলাম আসলে একটা অংশ নারীরা খুব বিপদে পড়বে, তাতে কোনো সন্দেহ, বিশেষ করে কর্মজীবী নারী, যারা একটু
প্রগতিশীল, প্রতিক্রিয়াশীল, আমরা যদি প্রগতিশীল নারীদের কথা বলি, তাদের মধ্যে এইটা হবে। বিশেষ করে সবচেয়ে ক্লাশ তৈরি হবে এটা সত্যিকার অর্থে যে ড্রেস আপ নিয়ে আপনি দেখবেন যে এটা পরেছো কেন, ওইটা পরছো কেন, টিপ দিয়েছো কেন, হাতে চুড়ি কেন, হ্যাঁ, এই ধরনের শাড়ি পরছো কেন, এই ধরনের ইসে তৈরি হবে। তবে সেইটা, এই ক্রাইসিসটা কিন্তু বিএনপি থাকলেও তৈরি হবে, যখন বিরোধী দলে জামাত থাকবে তখনও তৈরি হবে। তবে সেটা হয়তো কিছুটা কম, কিছুটা কম আপনি পারবেন। কিন্তু আপনি যদি দেখেন যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে, যারা যতই বলুক নারীর প্রতি তাদের ব্যাপক সম্মান, অনেক কিছু হবে, কিন্তু ভেতরে ভেতরে আমাদের 50% নারীকে বাদ দিয়ে তো একটা দেশ চলতে পারবে না, তার ডেভেলপমেন্ট হবে না কোনোভাবে। তাহলে বিরাট অংশ নারী, যে কর্মজীবী নারীরা, তারা খুব বিপদে পড়বে। হয়তো যারা বাসায় থাকেন তারা থাকছেন, তাদের জন্য হয়তো সেই চাপটা কম, কিন্তু কর্মজীবী নারী যারা পড়াশোনাতে আছেন বিভিন্ন জায়গায়, তাদের জন্য, সেই নারীদের জন্য একটা পরিস্থিতিতে কিন্তু তৈরি হবে। এবং এইটার ব্যাপারে আপনি দেখবেন যে অতি সম্প্রতি নারীরা একটা মিছিলও করছেন, তারা তাদের অধিকারের কথার জন্য। এটি তো এই যুগে এসে, বাংলাদেশের এই পর্যায়ে এসে এটাই হওয়ার কথা ছিল না, তাই না? এটা প্রয়োজনই ছিল না যে তার এই জন্য তাকে আবার রাস্তায় নামতে হচ্ছে। বিশেষ করে 5 আগস্টে নারীদের উপস্থিতি ছিল ব্যাপক, তাই না? পুরো বিশেষ করে জুলাই আন্দোলনে জুলাই নারীদের আন্দোলনে আমি অবস্থান সেটাই খুবই বলি যে তাদের significant। আন্দোলন ছিল, ব্যাপক আন্দোলনে উপস্থিতি ছিল। তাদের আন্দোলন, তাদের নেমে আসার কারণেও কিন্তু অনেক সময় পুলিশ চাইলেও অনেক কিছু অ্যাটাক করতে পারে না, যে মেয়েরা এত নেমে আসছে। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সেইখানে এসে নারীদের যদি এখন ভাবতে হয় এইসব বিষয়গুলো নিয়ে ভাবতে হয়, তাহলে সেটা, এবং নারীরা এটা ভাবতেছে, তাদের মধ্যে এক ধরনের ভয়ও কাজ করতেছে। তারপরে আপনি যতই বলেন 5 ঘন্টা কাজ করাবেন নারীকে এবং 3 ঘন্টার টাকা আপনি দিবেন 5 ঘন্টা, এটা আসলে কোনো, মানে খুব ভালো কোনো ব্যবস্থা না। এটা সম্ভব না। তাতে যেটা হবে যে নারীকে চাকরি দেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানগুলো সতর্ক থাকবে বেশি। যে এটা কঠিন হয়ে যাবে তাদের জন্য মেইনটেইন করা। আপনি 5 ঘন্টা কাজ করলো, তাহলে বাকি 3 ঘন্টা কে কাজ করবে? হ্যাঁ, সে তার জন্য তাকে তো আরেকটা লোক নিতে হবে। সেই লোকটা নিতে হলে সে কিভাবে কাজ করবে? এই যে ম্যানেজমেন্ট, একটা সিস্টেমের যে এটা তো কোনো দেশেই কিন্তু এভাবে হয় না। এটা একরকম হতে হবে। যদি 5 ঘন্টা হয় তাহলে সবাই, নারী পুরুষ সবাই 5 ঘন্টা করবে। শিফট হিসেবে সেভাবে চলতে থাকবে সেই সিস্টেমটাতে। তো এখানে শিফট ব্রেক হয়ে যাবে। একটা শিফট 5 ঘন্টা আর একটা শিফট 8 ঘন্টা, এভাবে তো হবে না, কখনো হইতে পারবে না। তো ফলে এটা খুব গ্রহণযোগ্য কিছু না। আমার কাছে মনে হয়েছে যে জামাত ইসলাম তার নারী ইস্যুতে সঠিক অবস্থান নিতে পারে নাই। বিশেষ করে একজন জামাতের একজন নেতা কিন্তু খুবই বাজেভাবে বলেছিলেন। আরেকজন চেয়ারপারসন, আমি সভাপতির কথা যদি বলি, আমির, তার এক্স হ্যান্ডেল, হ্যাঁ, তিনি বলেছেন এটা হ্যাকড হয়েছে। ধরে নিলাম হ্যাকড হয়েছে। কিন্তু এই ধরনের বক্তব্য কিন্তু অন্যদের মধ্যে দিয়েও আসছে। ইভেন তার একটা সাক্ষাৎকারে হয়তো ওইখানের যেভাবে খুব বাজেভাবে উল্লেখ করা হয়েছে সেটা আসে নাই, কিন্তু নারী ইস্যুতে তো আসছে যে নারীরা, আল জাজিরাতে একটা সাক্ষাৎকারে কিন্তু নারীদেরকে এইভাবে আনা হয়েছে। ফলে আমার কাছে মনে হয়েছে যে নারীদের জন্য বিষয়টা সুখকর হবে না। এটা হবে না, বিশেষ করে যারা খুবই প্রগতিশীল এবং আমি বলবো যে যারা কর্মজীবী নারী, যারা ফ্যামিলি চালাচ্ছেন, তাদের জন্য টোটাল বাংলাদেশের লেখচিত্র কেমন দেখছেন? যে এটা কি ডান দিকেই ক্রমশ সরে যাচ্ছে? ক্রমশ আমি 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 বলবো যে রাইট উইং, আপনি জামাত ইসলাম নেতৃত্বাধীন জোট তো পুরোপুরি রাইট, একেবারে রাইট উইং। আর যদি আমি বিএনপিকে বলি, বিএনপি যে দলটা ছিল সেন্ট্রাল, আমার কাছে মনে হচ্ছে যে এখন আর তারা সেন্ট্রাল, ওইভাবে সেন্ট্রাল বলা যাবে না, সেন্ট্রাল রাইটই দিকেই তারা মুভ করতেছে কোনো কোনো জায়গাতে, কোনো কোনো ইসে। তো সেইখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে কিনা, কিভাবে আসবে সামনে সময়টা, সেটা খুবই ক্রিটিক্যাল হবে। এবং আমি নিশ্চিত যে নেক্সট নির্বাচনের পর যে সরকারটা গঠন হতে যাচ্ছে, বাংলাদেশের টোটাল নারী ইস্যুতে বলি, শিক্ষা ইস্যুতে বলি, অনেক কিছুতে তারা বড় ধরনের, হ্যাঁ, অন্য জাতিগোষ্ঠীর কথা বলি, অনেক কিছুতে তারা এত চাপের মধ্যে পড়বে যা মানে সেইখান থেকে তারা কিভাবে উত্তরণ করবে সেটা খুব কঠিন। এবং সেরকম যোগ্য নেতৃত্বও আমি কোথাও দেখি না, যে এত কিছু মেনটেন করে সে একজন নেতা যে সব সিস্টেমটাকে দাঁড় করাবে, সেরকম এখন পর্যন্ত আমি বিএনপি জোটে সেভাবে দেখি না। যদি যেহেতু আমি বলছি বিএনপি জোটের ক্ষমতা আসার সম্ভাবনা বেশি, আমার কাছে মনে হয়েছে, সেই জন্য আমি বিএনপির কথা বলতেছি, যে আমি বিএনপি জোটে এই ধরনের ভিশনারি নেতা কিন্তু আমি দেখছি না। ধন্যবাদ তানভীর সোহেল। নির্বাচন 12 ফেব্রুয়ারি, গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সেদিন গৃহীত হবে। তারপর আমরা হয়তো ফল পাবো। বিএনপি এবং জামায়াত ইসলামী এই মুহূর্তে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দল বা দুই জোট, দুটি দলের সঙ্গেই আরও অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দল যারা আছে, এনসিপি জামায়াতের সঙ্গে আছে, তারা এই জোটের মধ্য দিয়ে নির্বাচন করছে। নির্বাচনের ফল যাই ঘটুক না কেন, সেইখান থেকে একটা নির্বাচিত সরকারের দিকে যাচ্ছে। সেই সরকারের ঘাড়ে অনেকগুলো দায়িত্বের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেটা গণভোটের মধ্য দিয়ে তার উপরে অর্পিত হতে যাচ্ছে, সেটা হচ্ছে সংস্কারের যেই প্রস্তাবগুলো, সেই প্রস্তাবগুলোর বাস্তবায়ন। অর্থাৎ এই চাপে বিএনপি যাক বা জামায়াত ইসলামী যাক, সেই চাপে সে পড়ছে।
এই জায়গায় বিদেশি হস্তক্ষেপের প্রসঙ্গ আসছে। সেখানে তানভীর সোহেল বললেন যে যুক্তরাষ্ট্র, তুরস্ক এই ধরনের যে রাষ্ট্রগুলো আছে তারা বাংলাদেশের ক্ষমতায় হয়তো জামায়াতকেই দেখতে চায়, আর ভারত স্বাভাবিকভাবেই জামায়াত ইসলামীকে হয়তো দেখতে চায় না। এই ধরনের একটা ইকুয়েশন হয়তো থাকতে পারে। আবার এই ভূরাজনৈতিক সমীকরণ ক্রমশ পাল্টেও যায়, সে কথাও তিনি বললেন। পাশাপাশি যে বিষয়টি খুবই জরুরিভাবে এলো সেটা হচ্ছে স্থিতিশীলতা। স্থিতিশীলতা একটি নির্বাচিত সরকার আসার সাথে সাথেই আলাদিনের চেরাগের মতো করে এটা প্রতিষ্ঠিত হবে না, বা স্থিতিশীলতার জন্য আসলে একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়েই যেতে হবে। তানভীর সোহেলও তেমনটি মনে করছেন। এবং যে নারী প্রসঙ্গ বলি, ভিন্ন অন্যান্য যে জাতিগোষ্ঠী, সেটা ধর্মীয় বিচারে হোক, জাতির ভাষাভিত্তিক বিচারেই হোক না কেন, যে বিচারেই হোক সেই জাতিগোষ্ঠী একটা চাপের মধ্যে থাকবে। বাংলাদেশ ক্রমশ ডান দিকে হেলে যাচ্ছে বলে তিনি মনে করছেন। আপনারা কি মনে করছেন সেটা জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।